নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের ঘটনা শেয়ার করে নিয়েছেন আবারও একবার সেই আমাদের সুপরিচিত ড্রাইভার দাদা। ওনার ঘটনাই ওনার পরিচয়। আজ অবধি উনি ওনার নাম প্রকাশ করেননি এবং প্রকাশে ইচ্ছুকও নন। উনি আজ যে ঘটনাটা পাঠিয়েছেন সেটা কিন্তু ওনার সঙ্গে ঘটে যাওয়া নয়। অনেকে কমেন্ট বক্সে লেখেন সব কিছু কি আপনার সঙ্গে হয়? না, এই ঘটনা ওনার সঙ্গে হয়নি, তবে ওনার এক পরিচিত তার সঙ্গে ঘটেছে, তার পরিবারের সঙ্গে ঘটেছে। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। উনি বলছেন এই মাসেরই 6 তারিখে, মানে চলতি মাস অর্থাৎ জুন মাসের, উনি একটা ভাড়া পেয়েছিলেন রাজগীরের। আমরা অনেকেই জানি ওনার গাড়ির ব্যবসা আছে, তবে আরও একটি জিনিস এর আগের ঘটনাতে উনি বলেছিলেন, উনি একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত। তারা প্রধানত বিদেশ থেকে আসা যে ট্যুরিস্টরা ইন্ডিয়াতে আসে, বিভিন্ন জায়গায় ঘোরে, তাদেরকে ওরা বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যায় বা যে যেখানটায় যেতে চায়। তো এরকমভাবে ওনারা ওই দিনকে একটা বুকিং পেয়েছিলেন। 6 তারিখের কথা বলছি। ভোর 4টের সময় ওরা রেডি হন আর কি, বেরোবেন বলে, এবং 6টার মধ্যে চলে আসেন কলকাতা এয়ারপোর্টে। সেখান থেকে ট্যুরিস্ট নিয়ে তাদেরকে রাজগীরে নামাতে হবে। তো যাবতীয় যে যা ওদের দেখার ছিল সমস্ত দেখে ওদেরকে রাজগীরে যখন উনি ছেড়ে দিয়ে আসেন, তখন পরের দিন প্রায় ভোর 4টে বেজে গেছে। ট্যুরিস্টদের রাজগীরে নামিয়ে দেন, ওই অবধি ওনাদের ভাড়া ছিল। এখানে বলে রাখি, যেহেতু অনেকজন ট্যুরিস্ট ছিল, একটা গাড়িতে ছিলেন উনি, যেটা উনি নতুন কিনেছেন 4 সিটার, আর একটা গাড়ি ওনারই খুবই পরিচিত, মানে দাদার মতন, কিন্তু ওনার কাছেই কাজ করেন ড্রাইভার, ওনার নাম সুমন দা, তাকে উনি দিয়েছিলেন সেটা 6 সিটারের গাড়িটা। সেটাতে উনি ছিলেন, প্যাসেঞ্জারকে নিয়ে এটাতে ইনি ছিলেন। এবার একসঙ্গে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিয়ে এবার ওরা বলল যে কি করি, একটু রেস্ট নেবো ভোরবেলা। তখন সুমনদা বললেন যে এখন যদি আমরা কোনো হোটেলে বা কোথাও রেস্ট নিতে ঢুকি আর দেরি হয়ে যাবে, বেরোতে বেরোতে আবার সেই ভোর রাত্রিরে পৌঁছবো হয়তো, বা হয়তো কালকে হয়ে যাবে। তো দরকার নেই, আমরা বরং একটু ফ্রেশ হয়ে নিয়ে এই এখনই স্টার্ট করে দিই। যদি রাস্তায় খুব ক্লান্ত লাগে তাহলে কোথাও একটা আমরা দাঁড়িয়ে গাছের তলায় একটু গাড়িতে এসি চালিয়ে ঘুমিয়ে নেবো, দুজন দুটো গাড়িতে থাকবো। ওনারা যখন দূরের জন্য রওনা হন প্যাসেঞ্জারদের নিয়ে, একটা ভেতরে একটা চাপ থাকে যে সবাই এক জায়গায় নামবে না। যেমন এবারের ওনাদের কিছু প্যাসেঞ্জার নেমেছিল বুদ্ধগয়ায়, আর বাদবাকিরা রাজগীরে নেমেছিল। সবাইকে ড্রপ করে দিয়ে এবার ওনারা ওনাদের পরিকল্পনা অনুযায়ী রওনা দিয়ে দিলেন যে না, একদম দাঁড়াবো না, স্ট্রেট চলো কলকাতা। মাঝখানে তখন প্রায় সকালে প্রায় বেলা হয়ে গেছে, 10:30 11টা প্রায় বাজে। তোপচাচি বলে একটি জায়গা, সেখানে তারা গাড়ি থামালেন যে না, আর টানা যাচ্ছে না, এবার কিছু খাবার দাবার খেতেই হবে। সেখানে ওনারা এসে একটা খাবার হোটেলে এলেন, দেখা গেল বাঙালি হোটেল। তো ওনার সঙ্গে যে ভদ্রলোক বলল চল কি খাবি, এবার খাওয়া নিয়ে কথা হচ্ছিল। হোটেলের যে ওয়েটার সে জিজ্ঞেস করলো যে কি খাবেন আপনারা, মাছ ভাত চলবে, দেখে তো বাঙালি মনে হচ্ছে। বলে হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতাতেই ডাইরেক্ট যাচ্ছি, গাড়ি চালাই আমরা, আর একদম ওয়েট করিনি, স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। অন্যান্য বার ওয়েট করতে গিয়ে বড্ড দেরি হয়ে যায় ফিরতে, যেহেতু যারা প্যাসেঞ্জার তারা তো আর ব্যাক করবে না, ওদেরকে ওখানেই ওই অবধি তাদের ছিল। বলে আচ্ছা ভালো। এইভাবে দু একটা কথা বলার পর ওয়েটার ভদ্রলোক বললেন ভালো ইলিশ মাছ আছে, খাবেন? তো আমাদের এই ড্রাইভার দাদা জিজ্ঞেস করলেন তো কেমন রেট। সমস্ত শুনে ওনার বেশ দামে পোষালো, বলে ঠিক আছে তাই দাও, 2 প্লেট দিয়ে দাও। তখন সুমন দা বলছেন না, ওকে দাও, আমাকে ইলিশ দিও না। উনি বলছেন কিরে, ইলিশ মাছ খাস না? বলে না না, আমাকে চিকেন দাও বা অন্য কিছু দাও, বা যে কোনো সবজি ভাত দাও, কিন্তু ইলিশ মাছ একদমই আমাকে দিও না। তাতে যদি নিরামিষ খেতে হয় তাও খাবো, ইলিশ মাছ খাবো না। তো উনি একটু বললেন যে ঠিক আছে, ওকে দিও না, বলে অর্ডার দিয়ে চলে গেলেন। এবার উনি জিজ্ঞেস করছেন যে কেন ইলিশ মাছ তুমি খাবে না কেন, বা তুই খাবি না কেন? ওই দাদা
ওনার সঙ্গে ড্রাইভারের কাজ করে বা ওনার আন্ডারে কাজ করে ঠিকই, একদম মানে হরিহর আত্মা যাকে বলে, প্রচণ্ড ভালোবাসেন। এবং ওই দাদা আমাদের এই ড্রাইভার দাদার থেকে প্রায় 6-7 বছর কি তার থেকে আর একটু বেশিই বড় হবে। ওনার বর্তমান বয়স প্রায় 54-55। তো উনি বলছেন যে কেন খাবে না, কেন ইলিশ মাছ খায় না লোক, এরকম মানুষ আছে কি, গন্ধ বলে খাও না, কাঁটা বাছতে হবে, তাহলে আমি কাঁটা বেছে দিচ্ছি। তো এরকম মজা করছিল, মানে না কাঁটা বেছে কেন, আমাকে খাইয়ে দিলেও আমি খাবো না। এরকম কথাবার্তা হতে হতে বলে আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তারপর থেকে আমি বলে না, আমার পরিবারের কেউই ইলিশ মাছ আর এ জীবনে ছুঁয়ে দেখেনি, ভবিষ্যতেও দেখবে না। তখন উনি বলেন কি ঘটেছিল। এইবার শুরু হলো আসল ঘটনা, প্রেক্ষাপটটা বলা খুবই দরকার ছিল। উনি বলতে শুরু করলেন ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের। আমি যেমন আজ গাড়ি চালাচ্ছি, আমার বাবাও গাড়ি চালাতেন, তবে আমার বাবা ট্রাক চালাতেন। বেশিরভাগ যেটা বাবা চালাতেন মাছ বোঝাই ট্রাক। ডায়মন্ড হারবার থেকে মাছ বোঝাই করে উনি ওনার গন্তব্যে রওনা দিতেন। বললেন তার মধ্যে ম্যাক্সিমাম সময় গঙ্গা থেকে ইলিশ উঠত, সেগুলো উনি নিয়ে যেতেন। আজকের দিনের মতন এত স্পিডে ট্রাক যেত না, আজ থেকে অত বছর আগে মানে ট্রাক খুবই ধীর গতিতে যেত, রাস্তাঘাটও অত ভালো ছিল না ডায়মন্ড হারবারের। উনি বলছেন তখন আমার বয়স কত হবে, এই 5.5-6 হবে আনুমানিক। আমার আরেক দাদা আছে, আর সেই সময় আমাদের পরিবারে ছিলাম আমার বাবা মা, আমার এক বিকলাঙ্গ পিসি, আমরা 2 ভাই এবং আমার এক ছোট্ট বোন। বোনের বয়স তখন বড় জোর 1.5 মাস, 2 মাসও হয়তো হয়নি, মানে সবে বোন হয়েছে বলা যেতে পারে। তো বাবা খুব চেষ্টা করতেন কাজকর্ম মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা, যেহেতু আমরা ছোট 2 ভাই রয়েছি বাড়িতে, আবার বিকলাঙ্গ পিসি, ছোট বোন, মা বেশ মানে অসুবিধায় পড়তেন। বাবা সবসময় চেষ্টা করতেন মাকে ঘরের কাজে সাহায্য করা। বিশেষ করে বাবাও রান্নাবান্না করতে খুব ভালোবাসতেন, মাকে রান্নায় হেল্প করতে। তো মায়ের মোটামুটি বাবা এসে গেল মানে মায়ের রান্নার কাজ মাকে অতটা করতে হতো না। সে মাছ কেটে দেওয়া থেকে আরম্ভ করে ভাত বসিয়ে দেওয়া সব বাবা করতেন। এরকমই একটা দিন বাবা ইলিশ মাছ ভর্তি ট্রাক নিয়ে তার গন্তব্যে রওনা দিয়েছেন ডায়মন্ড হারবার থেকে। সমস্ত কাজকর্ম মিটিয়ে বাবা যখন ফিরে এলেন, আমাদের ছিল গ্রাম দেশের বাড়িটা দোতলা মাটির, ইট আর মাটি দিয়ে একটা দোতলা চালের ঘর, সামনে একটা বেশ বড় দাওয়া। আগেকার দিনে যে দাওয়ায় বসে মানুষ বসে থাকতো, হাওয়া খেত বা গল্প করতো, সেরকম একটা মাটির দাওয়া আছে। দোতলা বাড়ি, মাটির ঘর এবং পুরো টালির ছাউনি, এবং দালানের কাজটা যেটাকে দাওয়া বলি সেটা খোলার ছাউনি। ওই দাওয়াতে বসে আমরা পড়াশুনো করতাম, আর এক পাশে ছিল মায়ের রান্না করার জায়গা, সেখানে বসে মা রান্না করতেন। এবং বোন হবার পর দাওয়ার একটা সাইডে বিছানা করে মা বোনকে শুয়ে রাখতেন, মা রান্না করতে করতে ওর দিকে নজর রাখতেন। এভাবে আমাদের দিন কাটছিল। তো সেদিনও বাবা ফিরে এলেন হাতে করে প্রচুর ইলিশ মাছ নিয়ে। তখনকার দিনে তো ফ্রিজের ব্যবস্থা ছিল না, তখন প্রায় সন্ধ্যে প্রায় 7টা 7:30 বাজে। বাবা বললেন যে নাও মাছগুলো এক্ষুনি ধুয়ে টুয়ে রাখো, আজকে রাত্রে ভেজে রেখে দাও। মা বললেন যে এইটুকু ছোট বাচ্চা নিয়ে এত মাছ আমি কাটতে কুটতে বসবো? বাবা বললেন তোমার চিন্তা নেই, তুমি নাও শুরুটা করো, আমি স্নান করে আসছি, তারপর আমি ধরছি, তুমি চলে আসবে, বাচ্চাকে দেখবে। মা বললেন ঠিক আছে তাই হবে। মা এবার মাছ টাছ ধোয়া সমস্ত কিছু কাজ শুরু করলেন। এবার বোনকে একটা জায়গায়, যেখানে বোনের বিছানা করে রাখতেন মা দাওয়ায়, সেখানে এনে বোনকে ঘর থেকে এনে শুইয়ে দিলেন, যাতে মেয়েকে দেখতেও পাবেন আবার রান্না করতে পারবেন। আর ওরা তখন 2 ভাই ঘরে বসে হারিকেনে পড়ছিল। মা এবার রান্না করছেন, তেলে মাছগুলো দিচ্ছেন একটা একটা করে। এমন সময় পেছন থেকে মাকে, তখন বাবাও স্নানে গেছেন, এবার তখন চতুর্দিকে হারিকেন আর লম্ফের আলো ছাড়া কিছু নেই, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। এবার মা যেখানে রান্না করছেন সেখানে একটা লম্ফ জ্বলছে। পেছন থেকে মা ভাবছেন পিসি কথা বলছে, মানে ওদের সঙ্গে যে বিকলাঙ্গ পিসি থাকতেন আর কি, সে খুব বৌদির সঙ্গে তার খুব ভাব, বৌদিও খুব ভালোবাসে, সেও বৌদিকে প্রচণ্ড ভালোবাসে। মাছ ভাজছে,
এমন সময় পেছন থেকে তার ননদের গলায় স্পষ্ট সে শুনছে, এই মাছ দে না, একটা মাছ দে। তখন বৌদি রসিকতা করছেন, আরে বাবা কাঁচা মাছ খাবি নাকি? ননদকে বলছেন, কাঁচা মাছ খাবি নাকি? তারা প্রচুর মাছ এনেছে দাদা আজকে, ভেজে নি, কিছু ঝাল করব, কিছু টক করব, এরকম নানা রকম কথা বলছেন। দাঁড়া, মাছগুলো ভাজা তো হতে দে। আবারও বলছে, এই দে না, দুটো মাছ খাই। এবার উনি ভাবছেন ননদ তো এবার মজা করছে, ন্যাচারালি কাঁচা মাছ থোড়ি না কেউ খাবে। বলে, দাঁড়া, কাঁচা মাছ দেবো, ভাজতে দে, জ্বালাসনি বাবু। এরকম বার তিনেক ও বলেছে দে না। এবার উনি যেহেতু ওনার ননদের গলায় ন্যাচারালি পেছন থেকে তাকিয়ে উনি দেখেননি, আর কথা শুনে বুঝতেই পারছেন মজা করছে। এতদিন বাদে একটা ইলিশ মাছ এনেছে, বাড়িতেও একটা বেশ আনন্দের পরিবেশ। বলছেন, দে না মাছ, দে না রে, আর দাঁড়াতে পারছি নি, কাঁচা মাছই দে। বলছে, তাই বটে, কাঁচা মাছই তুই দেবো তোকে, দাঁড়া। বলে বৌদিও মজা করছেন। এমন সময় দেখলে ননদ চুপ করে গেল। ও দেখলো যাকে ও মজা করছিল, পাশ থেকে হয়তো চলে গেছে, উনি মাছ ভাজতে ব্যস্ত। এমন সময় হঠাৎ করে উনি ওনার ওই ছোট্ট 1.5 মাসের মেয়ের মানে চিৎকার করে কান্না ওনার কানে আসে। মেয়ে চোখের সামনেই ছিল, মানে চোখের সামনে বলতে উনি পেছন ঘুরে বসে মাছটা ভাজছেন, মানে দাওয়ার দিকে পেছন ঘুরে, দাওয়াতে ওনার মেয়েকে শোয়ানো আছে। এইবার উনি পেছন ঘুরলেন, পেছন ঘুরে দেখেন ননদ তো নেই, উপরন্তু ওই ছোট্ট বাচ্চাকে ক্যাথা শুদ্ধ কে যেন হিচড়াতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যে টানছে তাকে দেখতে পাচ্ছেন না, অথচ টানছে বাচ্চাটার যে কষ্ট হচ্ছে উনি সেটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এবং দেখছেন যে সরে যাচ্ছে, গাঁথাটা নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উনি তো চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে ওরা 2 ভাই বেরিয়ে আসে, এবং ততক্ষণে বাবাও স্নান সেরে চলে এসছে। উনি ওই সমস্ত মাছ ফাছ ফেলে রেখে লাফিয়ে এসে মেয়েকে কোলে নিয়ে নেন, আর মেয়ের কান্না প্রায় থামছে না। মা বুকে জড়িয়ে ধরে, তাও মেয়ের কান্না থামছে না। বাবা বলে, কি হলো, চিৎকার করলে কেন, কি দেখলে? ছেলেরা বলে, মা কি হলো? উনি তখন বলেন, এই রকম কে যেন আমার মেয়েকে টানছে। বাবা বলতে, ছেলেরা মজা করেছে। বলে, না, ওরা পড়াশুনো করছে, ওদের গলার আওয়াজ পেয়েছি পাশের ঘর থেকে, ওরা না, আর যে টানছে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার মেয়েকে টানছে বোঝা যাচ্ছে। ওর বাবা বললো, সব তোমার মনের ভুল, ও কিচ্ছু না। এবার প্রত্যেকেই বাড়িতে যে মতো করে পিসি কোলে নিচ্ছে, বাবা নিচ্ছে, মা তো নিচ্ছেই, বাচ্চার কান্না আর থামে না। তো ইলিশ মাছ খাওয়া মাথায় উঠলো, ওইভাবেই সব পড়ে রইল সারা রাত সেই বাচ্চাকে নিয়ে। প্রায় তখন 9:30 10টা বাজে। গ্রাম দেশ, অত ডাক্তার বুদ্ধির ব্যবস্থা তো নেই। সারা রাত মেয়েকে নিয়ে যতটুকু যেভাবে তারা পারে চেষ্টা করলেন, কিছুতেই বাচ্চার কান্না আর থামলো না। সারা রাত মেয়ে কাঁদছে, এবং কাঁদতে কাঁদতে কোকিয়ে গিয়ে মুখ থেকে মাঝে মাঝে গাজার মতো বেরোচ্ছে। প্রচণ্ড ভয় পেলেন, এবং ওরা শুধু অপেক্ষা করছেন কখন ভোর হবে। তো ভোর 4টে বেজেছে কি বাজেনি, ওরা স্বামী স্ত্রী বাচ্চাকে কোলে নিয়ে ননদের কাছে ছেলে দুটোকে রেখে ওরা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সমস্ত দেখে শুনে, অত ভোরবেলায় ডাক্তার বাবা খুবই কষ্টকর, তবু বাচ্চার অসুস্থ পেয়েছেন। বললেন যে তেমন তো কিছু বুঝছি না। তিনি বললেন হাসপাতালে। এবার হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালেও ডাক্তাররা সমস্তভাবে পরীক্ষা নিরীক্ষা করলো। হাসপাতাল ওখান থেকে অনেকটা দূর, করে দেখে বললো বাচ্চার কোনো সমস্যা বোঝা যাচ্ছে না, কিন্তু বাচ্চার কান্না কিন্তু থামছে না। কিন্তু বাচ্চাকে ওরা অবজারভেশনে রাখলো সারাদিন, কোনো কিছু পাচ্ছে না। অথচ বললো বাচ্চাকে দুধ খাওয়ান, অনেক সময় হতে পারে গ্যাস থেকে বা কিছু, নানা রকম ডাক্তাররা বললো বাচ্চা ভালো হয়ে যাবে। দুপুরের পর বাচ্চাটা একটু চুপ করলো, ওরা হসপিটাল থেকে বাচ্চাকে রিলিজও করে দিল। বাচ্চা আর মাকে নিয়ে চলে এলো, কিন্তু বাড়িতে এসে আবার চাকার তাই, সেই বাচ্চার কান্না চিৎকার কিছুতেই বাচ্চার থামে না, চিৎকার কিছুতেই বাচ্চার থামে না। সে কেঁদেই যাচ্ছে। এভাবে নাকি 72 ঘন্টা ওই শিশুটি কষ্ট পেয়েছে। বলছেন 3-3.5 কেজি ওজনের বাচ্চাটি 72 ঘন্টা পর 1 থেকে 1.5 কেজির মধ্যে ছিল, মানে এত ওজন কমে গেছিল 3 দিনের মধ্যেই। তো যত রকমের ডাক্তার বুদ্ধি যে যেখানে বলেছেন, ওর মা বাবা হন্যে হয়ে পাগলের মতো শুধু এই কটা দিন 3 দিন দৌড়েছে, এখান থেকে ওখান থেকে এখানে, কোনো রকম কিছু না পেয়ে বাচ্চাটি 72 ঘন্টা অতিক্রান্ত হবার পর বাড়িতেই প্রাণত্যাগ করে। শিশুর ওই অস্বাভাবিক চলে যাওয়া এবং
বাবা মা তো প্রায় মাথা খারাপের মতো হয়ে যায়। তারা ভাবছে কিভাবে কি করলে তারা, মানে কি অপরাধ হলো, কি করলো তারা, কেন তাদের এরকম হলো, যেখানে কোনো ডাক্তার রোগ ধরতে পারলো না। মেয়েকে হারিয়ে প্রায় মানে মানসিক বিধ্বস্ত দুই বাবা মা। এমন সময় ওখানকার গ্রামে একজন গুণীন মহিলা ছিলেন। উনি বলেন, আমার যা মনে হয় ওই বাড়ির মাটি শুকে টুকে বললেন এখানে কোনো খারাপ কিছু এসেছে, তার জন্য এই রকম কিছু হয়েছে। তো ওদের একজন বলল যে একজন মুসলিম মৌলবীর কথা বললেন, তার কাছে যাও, উনি ঝেড়ে বাড়ি ঝাড়বে, মাটি পড়ে সমস্ত কিছু দেখে উনি বলে দেবে কি হয়েছে। এবার এক সন্তান গেছে, বাকি দুজনকে তো রক্ষা করতে হবে, বুঝতে পারছে যে তার সন্তানের চলে যাওয়াটা স্বাভাবিক না। তারপর তারা সে মৌলবীর কাছে যায়, তিনি আসেন, তিনি এসে সমস্তটা জিজ্ঞেস করেন, তারপর সব ঘুরে দেখে বলেন আসলে উনি যখন ওই ভদ্রলোক সেদিন যখন ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফিরছিলেন, এরকম সময় ওনার সঙ্গে এমন এক প্রেতাত্মা এসেছিল, সে যাকে মেছো ভূত বলি আমরা গোদা বাংলায়। তার মৃত্যুর সময় খুব মাছ খাওয়ার আগ্রহ ছিল এবং মৃত্যুর পরও তার শ্রাদ্ধের সময় তাকে কোনো মাছ দেওয়া হয়নি, শ্রাদ্ধ শান্তি ভালো করে হয়নি। তো যেটা শ্রাদ্ধে দেওয়া হয় না সেটা খাওয়ার আহিংকে বা ইচ্ছা, অতৃপ্ত বাসনা অনেক প্রেতাত্মা বহন করে। এই প্রেতাত্মাও তাই খাবার আগ্রহটাকে বহন করেছে এবং তার জন্যই এরকম অবস্থা। ওনারা শুনে মানে প্রচণ্ড ভারাক্রান্ত হলেন যে কি করা যাবে। তারপর উনি একটি দিন বললেন, শুক্রবার, বলে এই শুক্রবার আমি আসব। এসে উনি নামাজ পড়লেন, যা যা ওনার ঝাড়ফুঁক করা করলেন এবং খুব কষ্ট করে সেই মেছো ভূতকে ওদের বাড়ি থেকে তাড়িয়েছিলেন। সে যাওয়ার সময় কিছু মাটিতে পায়ের ছাপ, আরও অনেক কিছু ডাল ভেঙে যাওয়া, এগুলো করে গেছিল, প্রমাণ দিয়ে গেছিল। কিন্তু ওই যে সন্তান চলে গেল, সেটাকে ফিরে পাওয়ার না। মাত্র মানে ওর মায়ের আফসোস সারা জীবন এটাই ছিল যে যদি আমি একবার পেছন ঘুরে তাকাতাম, অস্বাভাবিক কিছু বোধ করতাম, দুটো কাঁচা মাছ যদি দিয়ে দিতাম, আজকে আমার সন্তান আমার কোলে থাকতো। এই যে আফসোস, যে কেন পেছন ঘুরে দেখলাম না, যে আমার ননদ চাইছে না, ননদ তো কাঁচা মাছ চাইবে না, মজা করছে ভেবে আমি না তাকিয়ে কি ভুল করলাম, কেন দুটো কাঁচা মাছ দিয়ে দিলাম না, বা সব মাছটাই ধরে কেন তাকে দিয়ে দিলাম না, দরকার নেই মাছের। তারা পরবর্তীকালে মানসিক বিধ্বস্ত অবস্থায় কিছুদিন ওই বাড়িতে থেকেছিলেন, কিন্তু পরে আস্তে আস্তে ওই বাড়িটা বিক্রি করে দেন এবং তুলনামূলকভাবে একটু শহরে জনবহুল জায়গায় বাড়ি কিনে চলে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মা বাবা স্বাভাবিক হয়ে যায়, ঠিকই, পিসিও স্বাভাবিক হয়ে যায়, শোক থেকে আস্তে আস্তে তারা, কিন্তু ইলিশ মাছ শব্দটা ওদের বাড়িতে আর কেউ উচ্চারণ করে না, কারণ ইলিশ মাছের সঙ্গে যে মর্মান্তিক স্মৃতি ওদের জড়িয়ে গেছে তা ওরা আজও বহন করে চলেছেন। এই ছিল ড্রাইভার দাদার খুব কাছের বন্ধুই বলতে পারি, বন্ধু প্লাস সহকর্মী, তার শেয়ার করা ঘটনা। তিনি ওই তোপচাচির হোটেলে বসে খাবার অর্ডার দিয়ে ঘটনাটা বলেছেন 6ই জুন, খুব বেশি দিনকার কথা না। যেদিন উনি ঘটনা বলেছেন, ঘটনাটা ঘটেছে আজ থেকে 40 বছর আগে, সুতরাং কেউ বলতে পারবে না যে এই তো বললে এতদিন আগের ঘটনা। অবশ্যই ঘটনা তো ঘটেছে বহুকাল আগে। ঘটনাটা উনি বলেছেন ড্রাইভার দাদাকে জুন মাসের 6 তারিখে। আশা করি বোঝাতে পারলাম। এই ছিল ঘটনা। সত্যি আজকের ঘটনাটাও খুবই মর্মান্তিক। সামান্য একটা মাছের জন্য একটা শিশুর জীবন ভাবা যায় না। জাস্ট এখানে আজকে কমেন্ট বক্স শুরু করব। এপিসোড খুব একটা বড় রাখছি না, আগামী দিনে আশা করব একটু বড় এপিসোড নিয়ে আসবো তোমাদের জন্য। কমেন্ট বক্সের শুরুতেই আমি একটা কথা বলি, অনেকেই কমেন্ট করছো যে আমার কমেন্ট পড়া হয় না, অনেকে বলছেন আমার কমেন্ট শুনতে পাই না, কিন্তু অদ্ভুতভাবে আমি দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে তাদের নাম হয়তো প্রায় রোজ দিনই আমি নিয়ে থাকি। তো আমি আপনাদের একটু অনুরোধ করব, আপনারা একটু ভালো করে কমেন্ট বক্সটা ফলো করবেন। আপনাদের চেষ্টা করি আমি, যারা রেগুলার কমেন্ট করেন প্রত্যেকের নাম নিতে। আর একটা জিনিস চেষ্টা করি আমি, যারা প্রথমবার কমেন্ট করছেন বা একদম নতুন, তাদেরও নামটা নেওয়ার। তো ভুল বুঝবেন না। আরও একটি কথা বলতে বাধ্য হচ্ছি, কয়েকজন মানুষকে দেখেছি বা তারা অন্যের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছেন, স্প্যামিং করছেন, একই কমেন্ট বারবার করে লেখা। প্লিজ এগুলো করবেন না, এতে তারাও অসন্তুষ্ট হন।
কমেন্ট করেছেন দোলন পাল, প্রতিটা গল্প দারুণ, এই মেঘলা বৃষ্টির দিনে জমে যাচ্ছে, সঙ্গে তোমার গল্প বলার স্টাইল, যেন সব কিছু দেখতে পাই, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, আপনিও ভালো থাকবেন। ব্রততী ঘোষাল, ভালো লাগলো সহেলি, অদ্ভুত লাগলো রেল লাইনের ঘটনা শুনতে, খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জ্যোতিকা কুণ্ডু লিখেছেন জয় মা কালী। দেখে নিই আর কারা কারা কমেন্ট করেছেন। আজকে আমি খুব মাইনুটলি চেষ্টা করব সবাইকে রেসপন্স দেওয়ার। কমেন্ট করেছেন রূপা দে, বৃষ্টি হচ্ছে সহেলি তোমাদের ওখানে? হ্যাঁ, দুদিন তো খুবই হয়েছে। সৌমেন্দু রায়চৌধুরী কবিতা লিখেছেন সৌমেন্দু বাবু, আর বালিতে রেল লাইনের ঘটনাটা এভাবে পদ্য করবেন না প্লিজ, এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা, আপনাকে অনুরোধ করলাম। ঋতুপর্ণা সরকার লিখেছেন সহেলি আমি বালির মেয়ে। আচ্ছা, কমেন্ট করেছেন প্রদীপ চট্টোপাধ্যায়, তোমার ঘটনা শুনতে খুবই ভালো লাগে। কমেন্ট করেছেন অভিজিৎ রয়, বলেছেন ম্যাডাম গল্পগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এগুলো সত্যি বলে প্রচার করবেন না। দেখুন, আমি বা আমরা যারা সত্যি ঘটনা বলছি, তারা আমরা কোনো কিছু মানে কাউকে বাধ্য করছি না যে প্লিজ আপনারা বিশ্বাস করুন। মানুষ মানুষের অভিজ্ঞতা শেয়ার করছেন, আপনার যদি মনে হয় এগুলি বিশ্বাস করার না, আপনি গল্পর ছলে নিন, কিন্তু কাউকে এভাবে বলাটা ঠিক না। বৃন্দা বোস কমেন্ট করেছেন অডিও 8487, লাবণী পাল, আমি মুম্বাই থেকে শুনছি। ইন্দ্রজিৎ রয়চৌধুরী, প্রিয়ম মাম্পি লাইফস্টাইল, হার্টস DSNY শুনছি দিদি, একে একে কমেন্ট করেছেন শাশ্বতী, কমেন্ট করেছেন শর্মিষ্ঠা, কমেন্ট করেছেন হরর শপ, কমেন্ট করেছেন পারমিতা মুখার্জি, সুভদ্রা শারমিন, ডিলাইটফুল কার র্যালি, স্বপন রয়, ভরত দাস এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।